নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। আবার এসে গেছি কেওড়াপনা করতে। আজকের বিষয়বস্তু মৌলিক, এবং আজকে কথা বলবো ফেসবুক, রাশিয়া এবং হতভাগার উপরে। হতভাগাকে যারা চেনেন না বা জানেন না তাদের আমি দোষ দিই না। হতভাগা একটি কাল্পনিক চরিত্র, যে আমার প্রাইমারি স্কুলের বন্ধু, আর পরিস্থিতির চাপে শেষমেশ হয়ে গিয়েছিল বউ পেটানো প্রাইমারি স্কুল টিচার। খুব ভালোবাসত অমলকান্তি কবিতাটা। সে হতভাগাকে ওপরে আগের পর্বে বলেছি। তো বন্ধুবান্ধব যারা, তারা বলছে যে উমা, তুই যে এরকম পুরানো জোকস ফোকস বলিস, তো কেউ হাসবে টাসবে না। আবার আমি নিজে অতটা প্রতিভাবান নই, যে আমি বলি দীপাংশু আমার চেয়ে অনেক ছোট, আমি বলি অধ্যাপক দীপাংশু আচার্য, হ্যাঁ, পশ্চিমবঙ্গের কমেডিয়ান। আমি অতটা প্রতিভাবানও নই। তো বললো চেষ্টা কর না, চেষ্টা করতে আর দোষটা কোথায়। ঠিক আছে, এক কাজ করা যাক, ভুবন সোম মাস্টারমশাইয়ের কাছে যাই। কারণ ইউটিউবে পুরনো জোকস তো কেউ শুনবে না, তো দেখি প্লেন চেট করে ভুবন সোম স্যার যদি হতভাগাকে নিয়ে আসতে পারে। তো ভুবন সোম স্যারকে বেশি পরিশ্রম করতে হলো না ভুবনবাবুকে, কারণ হতভাগা এখন অবস্থান করছে স্বর্গ আর নরকের মাঝের একটা মেকশিফট লোকেশানে, যার নাম হচ্ছে অ্যালিগেটর আর্কাটাজ। আসলে হয়েছেটা কি, হতভাগার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে একটু বিতর্ক চলছে। সেটা অ্যাক্সিডেন্ট না সুইসাইড, না অ্যাক্সিডেন্টাল সুইসাইড, না সুইসাইডাল অ্যাক্সিডেন্ট। সো সেটা যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত হতভাগা রয়েছে অ্যালিগেটর আর্কাটাজে, স্বর্গ আর নরকের মাঝখানে। ফলে ভুবনবাবুকে খুব বেশি অসুবিধাও পোয়াতে হয়নি, হতভাগা এসে হাজির। আর হতভাগার মৃত্যুর কারণটাও বেশ বেশ খানিকটা মজার এক হিসেবে। কারণ হয়েছিল কি, হতভাগা যেদিন ট্রেনে ধাক্কা খেয়ে মারা যায়, তো রতনদার রত্না কান্ট্রি লিকারে মাল আসতে একটু দেরি হয়েছিল, কারণ ওই পুলিশের সাথে ঘুষের অ্যামাউন্ট নিয়ে একটু বিতর্ক চলছিল, হ্যাঁ, আর রতনদাও দৌড়াদৌড়ি করছিল। তাই যাই হোক, মাল এসেছিল লেট। তারপরে হলো কি, সাউথ ইস্টার্ন রেলের বাগনান লোকালটাও সেদিন ছিল অসম্ভব লেট। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আজকাল দুবার লেট হলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পর্যন্ত চলে যায় অন দ্য স্পট। তাই হতভাগার জীবনটাও ওইভাবেই গেল। কি আর করা যাবে। হতভাগার প্রিয় কবি জীবনানন্দ দাশ, আমি বলেছি হতভাগার আসল নাম ছিল অমল দাস। তো যেটা হয়ে গিয়েছিল অমলকান্তি দাস জীবনানন্দের প্রভাবে। যাই হোক, তো হতভাগার প্রিয় কবি জীবনানন্দ দাস দেশপ্রিয় পার্কের কাছে ট্রামের ধাক্কায় মারা গিয়েছিলেন। ওটা ট্র্যাজিক ব্যাপার। কারণ ভজাদার মতে যে যেই সময় জীবনানন্দ দাস মারা যান, সেই সময় তিনি বনলতা সেনের সাফল্যে, হ্যাঁ, বনলতা সেনের পরে তিনি একটা সেন সিরিজ করছিলেন। মুনমুন সেন, সুচিত্রা সেন, রিয়া সেন, রাইমা সেন, অনেকটাই কাজ উনি এগিয়েও নিয়ে গিয়েছিলেন, এবং বইয়ের নামটাও ঠিক করে ফেলেছিলেন, সেন থেকে সেনেগাল। তো আমাদের দুঃখ, সেটা আমরা আর হাতে পেলাম না। তো যাই হোক, জীবনানন্দ দাসের ট্রামে ধাক্কা খেয়ে মারা যাওয়াটা ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন সময়টা অনেক বদলে গেছে। এখন আমরা ফাস্ট পেসিং ওয়ার্ল্ডে অবস্থান করছি। মজাটা হলো, এই ফাস্ট পেসিং ওয়ার্ল্ডে আবার স্লোয়ের কদর ভীষণ। হ্যাঁ, দেখুন না, যেমন রাশিয়া আমেরিকার যুদ্ধ, রাইট, বা ইসরায়েল হামাসের অনেক দিন ধরে চলা পিংপং ম্যাচ, বা ইভেন কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজে যখন মেডিকেল স্টুডেন্টটা মারা গেল, তার মৃত্যুর বিচার। এইগুলো যদি দেখেন তাহলে এখন স্লো জিনিসের একটু জনপ্রিয়তা বেশি। হ্যাঁ, তো হয়েছিল কি, ট্রেন, সাউথ ইস্টার্ন রেলওয়ের ট্রেন লেট, কিন্তু সেদিন চালক অধ্যাপক দীপাংশু আচার্যের ইউটিউব জোকসের ক্লিপ দেখতে হাসতে হাসতে বাগনান লোকাল আর টলমলে পায়ের হতভাগাকে দেখতে না পেয়ে দুম করে ধাক্কা মেরে দেয়। যেহেতু ব্যাপারটা খুব ফাস্ট পেসিং হয়ে গেছিলো, হতভাগার ট্রেন অ্যাক্সিডেন্ট,
এখন ওটা স্লো করার একমাত্র রাস্তা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত, যেটা এখন চলছে, যে হতভাগার মৃত্যুটা পিওর অ্যাক্সিডেন্ট না উইথ সাম ভ্যানিলা চকলেট অ্যান্ড সুইসাইড ফ্লেভার অ্যাক্সিডেন্ট। এবার ওইটা যতদিন না ঠিক হচ্ছে, হতভাগাকে আপাতত স্বর্গ আর নরকের মাঝখানে এই আলকাট্রাজ, অ্যালিগেটর আলকাট্রাজে থাকতে হবে। তো সেই হিসেবে আমার সুবিধা হলো, আজ ভুবনবাবুকে বেশি পরিশ্রম করতে হলো না, হতভাগা এসে হাজির হলো। তো যাই হোক, এই হতভাগার গল্প আমি মাঝে মাঝে বলবো, আপনারা শুনবেন, যাদের যাদের ইচ্ছে হবে শুনবেন। আর যারা আমাকে সিরিয়াসলি নিচ্ছেন, হ্যাঁ, জোক শুনতে গিয়ে যারা সিরিয়াসলি নেবেন, প্লিজ সেটা করবেন না, একদম করবেন না। তার কারণ আমি পরে বলবো যে সিরিয়াস সব ব্যাপারটা না নিলেই হলো। তো বন্ধু বান্ধবরা বললো যে তুই গোপাল ভাঁড় আর মোল্লা নাসিরুদ্দিন ছেড়ে তুই বরং হতভাগার ওপরে কিছু গল্প বল বা সমসাময়িক কিছু গল্প বল। এখন সমসাময়িক গল্প আমি আর কি বলবো? হ্যাঁ, সমসাময়িক ব্যাপারগুলো তো যেটা সমসাময়িক আছে সেগুলো কীরকম বদলে যায়। এই নচিকেতাই দেখুন না, ভালোই ছিলেন নচিকেতা। আমাদের সময় শুধু গায়ক সুরকার তো নয়, আমাদের সময়কার অ্যাক্টিভিস্ট, রাইট? নচিকেতা মানে একটা বড় অধ্যায়। হ্যাঁ, নচিকেতা ভালোই ছিলেন, ইনফ্যাক্ট বলতেন আমি বেশ ভালো আছি, বেশ ভালো আছি। তারপরে হঠাৎ হলো কি, নচিকেতা ভালো থাকতে থাকতে মনে হয় বোর হয়ে গেলেন। হ্যাঁ, নেশা ভাঙ করে শুরু করলেন, বিষ শুধু বিষ দাও, বিষ শুধু বিষ দাও, অমৃত চাই না, শুধু বিষ দাও, অমৃত চাই না, এই শুধু বিষ দাও, অমৃত চাই না। ভগবান ভদ্রলোক নচিকেতার ওই বারবার শুধু বিষ দাও চাওয়াতে বিরক্ত হয়ে ভগবান ভদ্রলোক বললেন, ঠিক আছে তুই এক কাজ কর, তুই রাজনীতিকদের সঙ্গে গা ঘষাঘষি কর, ও কন্ট্যাক্ট স্লো প্রয়োজন, একদম 100% গ্যারান্টি। তাতে হলো কি, নচিকেতা রিসেন্টলি এখন দেখি শুধু আর লম্বা দাড়ি চুলকায় না, লম্বা দাড়িও চুলকায়, গাও চুলকায়। আর আমাদের মতো যারা সত্যিকারের নচিকেতা ভক্ত ছিল, আমরা কিছু প্রশ্ন করলেই, স্যার এটা কি হচ্ছে, এটা কি ঠিক করছেন বলি, আমাদের জোরে জোরে দাবড়ি মারে। আর শুধু নচিকেতা বলবো কেন, আমাদের গানওয়ালা সুমনেরও তো সেই একই গল্প। হ্যাঁ, গানওয়ালা সুমন কথা হবে না, কিন্তু হলো কি, একটু যাদবপুরের স্টুডেন্টদের সঙ্গে গাঁজা ভাজা টেনে সুমনের হঠাৎ মনে হলো একটু অন্য রকমের গানওয়ালা হলে কীরকম হয়। আর আমাদের ইতিহাসের জ্ঞানটা কম, কিন্তু সুমন চট্টোপাধ্যায়ের ইতিহাসের জ্ঞান তো অনেক বেশি না। ফলে সুমন চট্টোপাধ্যায় জানেন যে বন্দুকের নলই হচ্ছে ক্ষমতার উৎস, আর ক্ষমতা মানেই মমতা, আলটিমেট দিনের শেষে গেল। তবে এটাও কিন্তু বোঝা যে রাজনীতিটা অ্যাকচুয়ালি রাজার নীতি, গরিবের নীতি নয়। যারা বোঝেন না সেটা তাদের সমস্যা। হ্যাঁ, আপনারা যদি একটু মন দিয়ে দেখেন, যারা সফল রাজনীতিক, যারা রাজনীতি করতে যায়, যেমন ধরুন পার্থ চ্যাটার্জি, রাইট? তাদেরকে প্রথমে রাজা হতে হবে, তারপরে, আর তুমি যখন রাজা হওয়ার চেষ্টা করবে তখন নীতি নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। পার্থবাবুও করেননি। হ্যাঁ, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন পিএইচডি কমপ্লিট করে ডক্টর পার্থ চট্টোপাধ্যায় হলেন, গুটি কয়েক সাংবাদিক কয়েকটা প্রশ্ন তুলেছিল, কিন্তু রিয়েল টাইমে তো তুমি সেরকম কোনো এফেক্ট পাননি। কিন্তু যখন উনি রাজা হয়ে রাজনীতি করার গল্প করলেন, তখন অনেক ব্যাপারটা হয়ে গেল। দেখুন, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা ইতিহাস নিয়ে মাথা ঘামাই না, কারণ ইতিহাসটা ভীষণ বোরিং। স্কুল লাইফে যারা জানেন, মাধ্যমিক পরীক্ষাতে ইতিহাসে 49 পেয়েছিলাম, ওটা মোটামুটি, তাও অনেক কষ্ট করে। আমার ইতিহাসের ওরাল যিনি নিচ্ছিলেন মাস্টারমশাইয়ের খুব দেওয়া হয়েছিল, আমাকে 37টা প্রশ্ন করেছিলেন, যাতে 5টা ঠিক প্রশ্নের উত্তর তার মধ্যে থেকে হলে আমাকে 10-এ 10 দিতে পারেন, মৌখিকে 10-এ 10। তো সেই জন্য উনি কোয়েশ্চেন নাম্বার 37 পর্যন্ত গিয়েছিলেন। প্রণাম আমার ইতিহাসের মাস্টারমশাইকে প্রণাম। কিন্তু এখন আফসোস হয় যে আমি কেন অধ্যাপক দীপাংশু আচার্য, যাকে আপনারা বেশিরভাগ স্ট্যান্ড আপ কমেডিয়ান বলে জানেন, আমার থেকে অনেক বয়সে ছোট, কিন্তু তবুও আমার গুরু। হ্যাঁ, উপনিষদে বলেছিল অবধূত, হ্যাঁ, মানুষের গুরু অনেক হতে পারে। তো দীপাংশু আচার্য আমার গুরু, দীপাংশু আর সায়নার কি জুটি। তো যাই হোক, অধ্যাপক দীপাংশু আচার্য আজকাল ভীষণ আকর্ষণীয় করে ইতিহাস পড়াচ্ছেন। রিসেন্টলি ওনার একটা ইউটিউবে দেখলাম, খুব ভালো লাগলো। মানে আমাদের সময় মনে আছে মোগল সাম্রাজ্যের পতনের কারণ মুখস্থ করতাম পয়েন্ট ধরে ধরে, আর পরীক্ষার খাতায় পড়তে গেলে কিরকম তালগোল পাকিয়ে যেত।
কিন্তু অধ্যাপক দীপাংশু আচার্য যেভাবে বললেন লাগে মুঘল সাম্রাজ্যের পতনের 7 নম্বর কারণ মুনমুন সেন, একদম মাথায় পেরেকের মতো গেঁথে গেছে। ও আর কোনোদিন বেরোবে না। হ্যাঁ, যুক্তিতর্ক দিয়ে ওসব জিনিস আপনারা বলতে যাবেন না। ভজাদাকে যেমন বলতো আমার আর এক ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড ভজাদা, বারবার আসবে, তো ভজাদা যেমন বলতো মুনমুন সেন যদি না থাকতো শিলাজি তো তুমি যা জিনিসগুলো গানটা লিখতেই পারতো না। ইনফ্যাক্ট ভজাদার মতে শিলাজিৎ আরও একটা গান লিখতে শুরু করেছিল যে ঝিনটি তুই মুনমুন হতে পারতিস, রাজনীতি থেকে সামলে তোকে রাখতাম তোকে রাখতাম তোকে রাখতাম। ভজাদার মতে ওই গানটা আর রিলিজ হয়নি, যে কারণে একটু সমস্যা হয়ে গেছিল মুনমুন সেনের। যাই হোক, যেগুলো বলার যে এখন যত দিন যাচ্ছে আমি যে নিজের মতো করে জোকস বলবো, জোকস লিখবো, তো চারপাশে জোকস তো খুঁজে পাই না, তো চারপাশে এদিক ওদিক দেখি আর অনেক বেশ মজার ব্যাপার চোখে পড়ে যেগুলো আমরা বুঝি না বা বোঝার চেষ্টা করি না। যেমন ধরুন না যে রাশিয়ার প্রেসিডেন্ট, হ্যাঁ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, রাশিয়ার প্রেসিডেন্টকে আমেরিকাতে ডেকে আমি তো আমেরিকায় নেই করে 23 বছর ছাড়িয়ে 23.5 ছাড়িয়ে 2002 মে থেকে আছি, তো এইরকম তো দেখিনি যে রাশিয়ার প্রেসিডেন্টকে আমেরিকা রেড কার্পেট দিয়ে নিয়ে আসছে। অথচ রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনার জন্য ইন্ডিয়াকে 50% তারিফ মেরে দিয়েছে। হ্যাঁ, এখন 50% তারিফের মানেটা যারা বোঝেন না, আমি যে কালো টি শার্টটা পরে আছি এর পোশাকি নাম হচ্ছে জর্জ কোম্পানি, ওয়ালমার্ট থেকে কেনা, কিন্তু এটা মেড ইন ইন্ডিয়া। $9.99 মানে $10 থেকে 1 পয়সা কম দিয়ে আমি এটা কিনেছি। এখন এই টি শার্টটাই, এই কালো টি শার্টটাই মেড ইন ইন্ডিয়া, এখন দাম দাঁড়িয়ে যাবে $14.99, 50% তারিফ, মানে ওই $15 থেকে 1 পয়সা কম। সোজা বাংলায় $15 দিয়ে আমার আর এই টি শার্ট, কালো টি শার্টটা কেনার ক্ষমতা নেই, সুতরাং আমি কিনবো না। এটা হচ্ছে তারিফের বৈশিষ্ট্য। কিন্তু তবু যারা এটা নিয়ে অবাক হচ্ছেন যে এটা কীরকমের কথা, হ্যাঁ, তুমি তাকে রেড কার্পেট দিয়ে বরণ করছো, অথচ তার থেকে তেল কেনার জন্য তাকে এরকম পানিশমেন্ট করছো। তাদের জন্য বলি এটা হচ্ছে একটা যুগ যুগ ধরে চলে আসছে, যেটা আপনারা বুঝতে পারেন না। তো ধর্ম আর রাজনীতি মধ্যে একটা জিনিস কমন, ধর্ম আর রাজনীতির মধ্যে কমন জিনিস হলো যে তারা সবসময় বলবে যে আমি যাহা করি তুমি তাহা করিও না, আমি যাহা বলি তুমি তাহা করিও। এন্ড এটাকে বলে পলিটিক্যালি কারেক্ট। শর্ট ফর্ম হলো, মানে পলিটিক্যালি কারেক্ট শর্ট ফর্ম, যেটা আমাদের কারেন্ট আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করছেন, বা সমস্ত সারা পৃথিবী জুড়েই। আর লং ফর্মটা হলো পলিটিশিয়ানস আর অলওয়েজ কারেক্ট, রাইট? না শুধু আমেরিকার কথা বলবো কেন, আমেরিকায় আছি বলে আমেরিকার কথা বলবো তা তো ঠিক নয়। আমাদের মানে দেশের কথাও বলতে হবে, ভারতবর্ষের কথা, আমার দেশ যদিও এখানে আছে। এই ধরুন না নরেন্দ্র মোদী, হ্যাঁ, নরেন্দ্র মোদী তো একটা কালচার। নরেন্দ্র মোদী যখন ভারতের প্রাইম মিনিস্টার হয়েছেন, হ্যাঁ, ওটা আসলে অনেকে বুঝতে পারছেন না, ওটা হচ্ছে একটা লং টার্ম কনস্পিরেসি থিওরির একটা ছোট্ট এন্ড রেজাল্ট। বুঝতে পারলো না তো? আচ্ছা, নরেন্দ্র মোদীকে আপনি যদি বলেন নরেন্দ্র মোদী, তাহলে আপনি পিছিয়ে গেছেন। আপনাকে বলতে হবে ন মো, নরেন্দ্র ন আর মোদীর মিলে হলো ন মো, রাইট? সো ওইটা কিন্তু মাথায় রাখবেন। তো ওইটা কেন বলছি, নরেন্দ্র মোদী পপুলার যারা অভিনেতা, হ্যাঁ, পুরোনো দিনে যারা পপুলার অভিনেতা, তারা কিন্তু আর রাজনীতিতে এলে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ নরেন্দ্র মোদী যদি ন মো হয়, তাহলে বুঝতেই পাচ্ছেন অনেকদিন আগের মানে পুরানো হিন্দি ছবির অভিনেতা গুরু দত্ত চেষ্টা করলেও তো তিনি আর প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হতে পারবেন না। বা আমার বন্ধু কমরেড বাসব রায়, হ্যাঁ, এখন কমরেড বাসব রায় প্রধানমন্ত্রিত্ব যদি করেও দেন বাঙালি হয়েও, ওনাকে ওই জ্যোতি বসুর মতো প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। সে এইটাই হচ্ছে এই নরেন্দ্র মোদী বা নবভার্সনের চক্রান্ত। আর এই নরেন্দ্র মোদী, মানে যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী আর ফরমার চাওয়ালা, উনি তো সমাজের প্রত্যেকটা স্তরকে স্পর্শ করে গেছেন। আমার বাগানে বাপিদার চায়ের দোকানকে প্রভাবিত করে ফেলেছেন। এই তো সেদিন গিয়ে দেখি সেই কোণে যে স্লেটের উপরে বাপুদা চক দিয়ে দাম লিখতো, সেখানে লেখা রেগুলার 5 টাকা, কম চিনি
ব্র্যাকেটে কচি 6 টাকা, বিনা চিনি ব্র্যাকেটে বিচি 7 টাকা। বললাম বাপিদা এটা কি হচ্ছে, তুমি চা থেকে চিনি মাইনাস করছো আর চায়ের দাম বাড়িয়ে দিচ্ছ। বাপিদা বললো দেখ, তোরা ওই আমেরিকাতে যখন ডিক্যাফ কফি রেগুলার কফি থেকে বেশি দামে বিক্রি করিস, বা 2% মিল্ক বা ফ্যাট ফ্রি মিল্কে রেগুলার মিল্কের থেকে বেশি দামে বিক্রি করিস, তখন তো এই প্রশ্নটা করিস না। আমি বাগনানে চায়ের দোকান চালাই আমার নিয়মে, তোর পছন্দ না হলে সেটা তোর ব্যাপার। মনে রাখবি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম এখন নরেন্দ্র মোদী, সুতরাং এইটাই হলো গিয়ে আমার চা দোকানের স্টাইল ফরম্যাট। প্রধানমন্ত্রী আগে চা বিক্রি করতেন, এখন দেশ চালাচ্ছেন, ফলে আমি আমার মতো করে দোকান চালাবো। নাও তোর সাথে সময় নষ্ট করে তো আমার পেট চলবে না। তুই বল তোর কি লাগবে, তোর কি লাগবে, রেগুলার চা নাকি কচি না বিচি? আমি বললাম না 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 বাপিদা, আমাকে ওই তুমি যা সবসময় দাও সেটাই দাও, ওই সাধারণ 1 কাপ তোমার ওই স্পেশাল ঘোড়ার মুথ মানে চিনি সহ কালো চাই দাও, খাই, আর একটু তাড়াতাড়ি দাও। বাপিদা বলে তোর আবার, বাপিদা জিজ্ঞেস করছে তোর আবার তাড়া কেন, হ্যাঁ একটু শান্তিতে বসে চাটা খা, এটা তো আর গাজাও নয় আর কিয়েভও নয়, হ্যাঁ তুই ভয় পাচ্ছিস কেন, একটু শান্তিতে বসে চাটা খা। বাই দা ওয়ে, আজকে সন্ধ্যেবেলা আমার দোকানে ভজাদা আসবে। ভজাদা গাঁজা খাচ্ছেন এখন, উনি গাঁজা খেয়ে গাঁজার ওপরে একটা মাস্টার মাইন্ড ক্লাস দেবেন, তুই একটু বসে যা শুনবি। দেখো বাপিদা শুনতে তো ইচ্ছে করে, কিন্তু আমি কি করবো বলো তো, আমি তো স্টে হোম ড্যাড, আমার 3টে বাচ্চা, হ্যাঁ আর ছুটির দিনে তো তাদেরকে একটু দেখতে শিখতে হয়। আমি বরং তোমার থেকে রেকর্ডেড ভার্সনটাই শুনে নেবো, হ্যাঁ তুমি একটু খেয়াল করে রেখো, আমি তোমার থেকে রেকর্ডেড ভার্সনটাই শুনে নেবো। তো ভজাদা বললো ঠিক আছে, তুই তো যেটা ভালো বুঝবি তাই করবি, হ্যাঁ কিন্তু তোর ওদিকের খবর কি? আমি বললাম না সেরম কিছু সমস্যা নেই, একটু ফেসবুক নিয়ে একটু সমস্যা চলছে। বলে ফেসবুকে নিয়ে আবার কী কী সমস্যা হলো? দেখো রিসেন্টলি সেটা হয়েছে কি, উন্নত যে সমস্ত দেশ আছে, প্রথম শ্রেণীর দেশ, আমেরিকা, জার্মানি, ইউরোপ, হ্যাঁ যা বলবে আর কি, মানে ঢপের চাপ অর্ধেক দেশের তো নামই জানি না, ভূগোল তো অত ভালো জানতামও না। তো তাতে হয়েছে কি, বসবাসকারী মহিলারা সবাই মিলে একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে ভীষণ রকমের আলোচনা করছেন। কারণ এরা করেছেন কি, এত বছর ধরে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে মুখের প্রত্যেকটা স্কোয়ার সেন্টিমিটারে বোটক্স ইঞ্জেকশন দিয়েছেন, কিন্তু হলো কি তা সত্ত্বেও ছেলেরা তাদের দিকে মুখে তাকায় না। আবিদা বললো ওটা ভজাদাকে জিজ্ঞেস করেছিস? ভজাদাকে জিজ্ঞেস করেছিলাম। ভজাদা বললো দেখ ওটা হচ্ছে ভগবান ভদ্রলোকের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম, কারণ মুখ আর বুক যদি পাশাপাশি রাখতো তাহলে এই প্রবলেমটা হতো না। তুই দেখ না, স্মার্ট সোশ্যাল ইঞ্জিনিয়ার ওই মার্ক জুকারবার্গ, হ্যাঁ ওর যখন সোশ্যাল মিডিয়াটার নাম করলো তার কী নাম দিল দেখেছিস? ফেসবুক। ও এই ভুলটা কিন্তু আর করেনি, হ্যাঁ ফেস আর বুক পাশাপাশি রেখে দিয়েছে, সেটা হয়ে গেল সুপারহিট। ফেসবুক ছাড়া তো এখন দুনিয়া অচল। তুমি তো ভজাদাকে বললাম ভজাদা এটা কি, তুমি বাংলা বুক আর ইংলিশ বুক এক করে ফেলছো? ভজাদা বললো দেখ যেগুলো জানিস না সেগুলো নিয়ে কথা বলিস না। যেমন গাড়ি বিক্রি কমে যাচ্ছে বলে, হ্যাঁ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ইলন মাস্ক, ওই যে টেসলার, হ্যাঁ ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন বলিস, হ্যাঁ টেসলা, ইলন মাস্ক করেছে কি, টেসলা কোম্পানির অর্ধেক লোক, অর্ধেক রিসোর্স, অর্ধেক পয়সাকে লাগিয়ে দিয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে, রাইট? তুই তাতে তো কোনো প্রবলেম দেখিস নি, আর আমি ফেসবুক নিয়ে যদি আমি কথা বলি তোর গায়ে লেগে যায়। মানে তোর সেই অভ্যেসটাই হয়ে গেছে খালি ভজাদার খুঁত ধরা। এটা মনে রাখবি, ভজাদার লজিক হলো বুলেট প্রুফ, মেড বাই রয়্যাল এনফিল্ড কোম্পানি। সুতরাং ভজাদার লজিকের অত খুঁত ধরে সময় নষ্ট করিস না। ঠিক আছে ভজাদা, তোমাকে নিয়ে তার কোনো কথা বলা যাবে না, তা আমি আর কি করব, আমি আমার মতো চালাই। বাই দ্য ওয়ে, যারা আমার এই ক্যারামো পছন্দ করছেন তারা একটু অনুগ্রহ করে হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু কমেন্টও রাখবেন যাতে আমি উৎসাহটা পাই, হ্যাঁ আর আরও কিছু আনবো ভবিষ্যতে। আর যারা আমাকে সিরিয়াসলি নিচ্ছেন প্লিজ এটা মাথায় রাখবেন যে 25 বছর বয়সে আমি আমেরিকাতে এসেছি, হ্যাঁ 2002 মে মাসে। এই দেশেও অলমোস্ট 25 বছর হতে চললো, ইনফ্যাক্ট আর 1.5 বছর হলে 25 বছর পূর্ণ হয়ে যাবে, 3.5 বছর। তো এই আমেরিকা যেটা ধরা হয় বিশ্বের প্রথম সারির দেশ, হ্যাঁ
এবং আমার নিজের বিবাহিত স্ত্রী, তারা পর্যন্ত আমাকে সিরিয়াসলি নেয় না। হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে কি, আইআইটি বোম্বে থেকে অর্গ্যানিক কেমিস্ট্রিতে মাস্টার্স করেছিলাম, তারপরে আমেরিকা থেকে ইউনিভার্সিটি অফ কেন্টাকি কেমিস্ট্রিতে মাস্টার্সও হলো একটা বাই ডিফল্ট, তারপরে ইউনিভার্সিটি অফ মিজোরি সেন্ট লুইস থেকে পিএইচডিও করলাম, এই দেশে সাউদার্ন আরকানসা ইউনিভার্সিটি থেকে এমবিএও করেছি, তারপরে 8 বছর ধরে ইউনিভার্সিটিতে পড়িয়েও চলেছি। তারপরে হঠাৎ করে ইউটিউবে বাংলায় ভাট বলে লোক হাসানোর চেষ্টা করেছি। তাই আমি আমেরিকারও দোষ দেখি না, আমার স্ত্রীরও দোষ দেখি না, আর আপনাদেরও বলছি আমাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। বরং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন, যাতে আমি আমার দ্রোণাচার্য অধ্যাপক দীপাংশু আচার্য, আমার থেকে বয়সে অনেক ছোট, বাট আমিও অধ্যাপক দীপাংশু আচার্যের আশীর্বাদ নিয়ে আমি আরও ইতিহাসভিত্তিক ভাট নিয়ে আপনাদের মনোরঞ্জন মনা করতে পারি। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আমিও চেষ্টা করব আমার মতো করে আরও ভাট নিয়ে আপনাদের সামনে হাজির হবার। আজকে তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, নাম সালাম আলাইকুম। আমার পোশাকি নাম উমাপ্রসাদ মল্লিক, যারা জানেন না তাদের জন্য। ভালো থাকবেন, হাসবেন, দাঁত বার